और कितना थप्पड़ खाएगा बुबू। सुप्रीम कोर्ट से थप्पड़ खाने का बाद हर केस में थप्पड़ खाता है। आज ममता बुबू जवाब दो। चिंगड़ी काटा मेट्रो रेले জমি দিচ্ছে না কেন, জব চাই। আল্লাহকে নাম পার দে দে বাবা বলে ভিক্ষের ঝুলি ধরিয়ে দিয়ে বেকার ভাতা দিচ্ছে। আজকে ওর ক্যান্ডিডেট জব ভাজছে। এর থেকে লজ্জার কিছু আছে? মুসলমান লোক बोलेगा दिल्ली जाओ वोट लेने के लिए, दिल्ली जाओ। মুসলমানদের ঈদ, মুসলমানদের খুশির ঈদ, এক মাস রোজা রেখে তারপরে ঈদ পালন হয় রেড রোডে। সেই রেড রোডে মহিলাদের প্রবেশ নিষেধ। উনি সেখানে গিয়ে পবিত্র ঈদের মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চ করে ফেললো। মুসলমানদের মঞ্চ ব্যবহার করে তুমি রাজনৈতিক মঞ্চ করতে চাইছো? আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ জবাব চাইছি। শুধু ঢঙের কথা, মুসলমানদেরকে ললিপপ দুধেল গায়ে কে বলেছিল? তুমি বলেছিলে। আরে মমতা বাবুর জামানায় সরকারি হাসপাতাল মানেই মৃত্যুর কারখানা। অভয়া মরে গেছে বলে 10 লাখ টাকা নিয়ে সেটে যাও, মদ খেয়ে মরলে 2 লাখ টাকা নিয়ে সেটে যাও, সব টাকা দিয়ে কিনতে যাও, টাকার জোরে বুড়োর বেঁধেতে যাও। স্যার, চিংড়িঘাটা মেট্রো নিয়ে কার্যত সুপ্রিম কোর্টের কাছে একটা বড় সড় থাপ্পড় খেলো রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট একদম ভৎসনা করেই বললো মামলা তুলে নিন, নয়তো খারিজ করবো। সুপ্রিম কোর্টকে এই কথা বলতে হচ্ছে মানুষের উন্নয়নের জন্য। রাজ্য সরকার কি করবে তাহলে? ये तो होना ही था। और कितना थप्पड़ खाएगा बुबू। सुप्रीम कोर्ट से थप्पड़ खाने का बाद हर केस में थप्पड़ खाता है। एसआर के लेकर के दिए मामला लेकर के अब चिंगड़ी घाटा मेट्रो रेल के लिए वो भी थप्पड़ खाया। ममता बुबू याद करो, এখনো ফুরফুরা শরীফের তুমি বড়াই করো আমি রেল লাইন করছি, জমি জটা আটকে আছে। ডানকুনি করিডোর এখন জমি জটা আটকে আছে। বিভিন্ন জায়গায় রেল সম্প্রসারণের জন্য পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না, উল্টে মামলা করছে, উল্টে মামলা করছে। বন্দে ভারত চালু হয়েছে, স্পিডে যাবে, সেখানেও বিভিন্ন জায়গায় বামপন সরকার মেট্রো রেল যখন গণিকান চৌধুরী শুরুয়াত করলো, ভারতবর্ষের মধ্যে প্রথম কলকাতায় মেট্রো রেল চালু করেছে। প্রথম চালু করার জন্য সেন্ট্রাল এভিনিউতে গর্ত খুললো মেট্রো রেলের বামপন সরকার। মেট্রো রেল আসতে দেবো না বলে ওই সেন্ট্রাল এভিনিউতে জল ঢুকিয়ে দিয়েছিল। তখন মমতা ব্যানার্জি চিৎকার করেছিল কংগ্রেসের হয়ে, মেট্রো রেল হতে দিচ্ছে না কেন, বামপন সরকার জবাব দাও। আজ মমতা বাবু জবাব দাও। চিংড়ি কাটা মেট্রো রেলে জমি দিচ্ছে না কেন, জব চাই। বাংলার মানুষ উন্নয়ন করতে চাই, কেন্দ্র সরকার উন্নয়ন করতে যাচ্ছে। আয়ুষ্মান ভারত ঢুকতে দিল না, এসআর হতে দেবো না। ওয়াকফ আন্দোলন जिसको करना है मेरा दुश्मन होगा, মুসলমানদেরকে বললো। ওয়াকফ আন্দোলন বন্ধ করে দিল, बोला जिसको वक़्फ़ आंदोलन करना है दिल्ली चला जाओ। आप क्या करेगा ममता बाबू मुसलमान इलाका में? जब वोट चाहने जाएगा मुसलमान बाड़ी में, मुसलमान लोग बोलेगा दिल्ली जाओ वोट लेने के लिए, दिल्ली जाओ। মুসলমানদের শুধু ঈদের নামাজে রেড রোডে এরম করে মাথায় অন্যটা বেঁধে সেই মঞ্চটা মুসলমানদের ঈদ, মুসলমানদের খুশির ঈদ, এক মাস রোজা রেখে তারপরে ঈদ পালন হয় রেড রোডে। সেই রেড রোডে মহিলাদের প্রবেশ নিষেধ। উনি সেখানে গিয়ে পবিত্র ঈদের মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চ করে ফেললো। সেখানে গিয়ে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে উনি মোদিকে গাল দিলেন। এর থেকে বড় লজ্জা আমাদের ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী করেছে? এটা আমার বাংলার লজ্জা, বাংলার মুসলমানদের লজ্জা, বাংলার সনাতনীদের লজ্জা। কোথায় গেল হাই সাহেব, মই সাহেব, গালি সাহেব? কোথায় গেল তেলুয়া চাটনেওয়ালা কাসেম সিদ্দিকি? কোথায় গেল আব্দুল মতিন? কোথায় গেল সিদ্দিকুল্লাহ চৌধুরী?
জবাব দিতে হবে। মুসলমানদের মঞ্চ ব্যবহার করে তুমি রাজনৈতিক মঞ্চ করতে চাইছো। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ জবাব চাইছি। ওই মঞ্চ থেকে তো মুসলিমদের নিজের পরিবারের অংশ বলেছেন মমতা। হ্যাঁ, মুসলমানদের পরিবারের অংশ যদি পরিবারের অংশ হয়, তাহলে বাংলার বুকে মুসলমানদেরকে খাটতে যেতে হচ্ছে কেন? ভিন রাজ্যে মোদির রাজ্যেতে খাটতে যেতে হচ্ছে কেন? মুসলমানদেরকে যদি পরিবার তোমাকে মনে হয়, তাহলে মুসলমানরা ওয়াকাফ আন্দোলন করতে গেল, তাদেরকে বললে কেন যে ওয়াকাফ আন্দোলন করতে হবে না? मैं हूं ना ममता बुबू, मैं हूं ना ममता खाला, जिसको ওয়াকাফ আন্দোলন करना है वो दिल्ली चला जाओ। মমতা বুবু যদি পরিবার মুসলমানরা হয়, তাহলে কেন দুর্গাঙ্গন মন্দির করতে গিয়ে নিউ টাউনে মসজিদের দেয়াল ভেঙে তুমি ওয়াকাফের সম্পত্তিতে কেন তুমি মন্দির করলে? জবাব দিতে পারবে? শুধু ঢঙের কথা, মুসলমানদেরকে ললিপপ দুধেল গাই কে বলেছিল? তুমি বলেছিলে মুসলমানরা দুধেল গাই। এবারে মুসলমানদের মসিয়া হয়ে গেছে হুমায়ুন কবির, মুসলমানদের মসিয়া হয়ে গেছে নওশাদ সিদ্দিকী। তাই এবারে মুসলমানরা 42টা তুমি ক্যান্ডিডেট দিয়েছো 294টার মধ্যে, এই 42টাই মুসলমান ক্যান্ডিডেট। লিখে রাখুন, 42টা ক্যান্ডিডেট হেরে গোহারা হয়ে বাড়িয়ে ফিরবে। বলছে আরজিকর তো শিরোনাম থেকে সরছে কিনা। আরজিকরের মৃত্যুর পর মৃত্যু হয়ে গেল, কিছুদিনের ব্যবধানে 3টে মৃত্যু সামনে এসছে। রোগী হাসপাতালে যাচ্ছে, আরজিকরের মতো হাসপাতালে যাচ্ছে সুস্থ হতে, না মৃত্যুবরণ করতে। আরে মমতা বুবুর জামানায় সরকারি হাসপাতাল মানেই মৃত্যুর কারখানা। আজকে বলুন তো, অভয়া সে একটা ডাক্তার, কোন সা গুনাহ করেছিল যে নাইট ডিউটি করতে গেছিল মানুষের সেবা দেবার জন্য? সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতার বুকে আরজিকর, সেই হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে তাকে ধর্ষণ করে খুন হতে হলো। এর থেকে লজ্জার কিছু আছে? আজও পর্যন্ত ওই ধর্ষণ কাণ্ডে রাত 2টো পর্যন্ত বাংলার মায়েরা, বুবুরা, খালারা, মাসিরা, বোনেরা চিৎকার করে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, কিন্তু বিচার পায়নি। তাই অভয়ের মা এবারে তার বিচারের বাণী, তার বুক খালি হয়ে গেছে। যে মায়ের সন্তান হারা হয় সেই মাই জানে কত বেদনা, সেই বাবাই জানে কত বেদনা। মমতা বুবু কি করবে? মমতা বুবু তো করেনি যে মায়ের যন্ত্রণা ভোগ কি কতটা বুঝবে। উনি তো অভয়া মরে গেছে বলে 10 লাখ টাকা নিয়ে সেটে যাও, মদ খেয়ে মরলে 2 লাখ টাকা নিয়ে সেটে যাও, তামান্না খুন হলে 10 লাখ টাকা নিয়ে সেটে যাও, সব টাকা দিয়ে কিনতে যাও, টাকার জোরে বুড়োর বেঁধেতে যাও। অন্যদিকে স্যার আরামবাগের তৃণমূল প্রার্থী তিনি প্রচারে বেরিয়ে চপ বাচ্ছেন, এই প্রচারেও চপ শিল্প তুলে ধরছেন। হ্যাঁ, এ তো হোনাই থা। কারণ যেদিনকে সিঙ্গুরের বুকে ডিনামাইট দিয়ে টাটা কোম্পানিকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিল, দিয়ে সেই সিঙ্গুরের বুকে শস্যের দানা ছড়িয়ে দিল, সেদিন থেকে বাংলার যুবক যুবতীরা, বেকার যুবক যুবতীরা শস্যের ফুল দেখতে করলো। তাই মমতা বাবুকে বলতে হয় চপ ভাজো, মুড়ি ভাজো, ঘুগনি তৈরি করো। সেই জন্যই তো আজকে উনার ক্যান্ডিডেট চপ ভাজছে। দিস ইজ দ্য প্রুফ। আজকে বেকার ছেলেদেরকে আল্লাহকে নাম পার দে দে বাবা বলে ভিক্ষের ঝুলি ধরিয়ে দিয়ে বেকার ভাতা দিচ্ছে। আজকে ওর ক্যান্ডিডেট চপ ভাজছে। এর থেকে লজ্জার কিছু আছে?